করোনার দাপটে দিশেহারা ভারত। একদিনে শনাক্ত প্রায় 1.5 লাখ। ফেব্রুয়ারিতে সংক্রমণের হার চূড়ায় পৌঁছানোর শঙ্কা। দেশে দেশে পরিস্থিতির চরম অবনতি। তুরস্ক ও জর্ডানের নিন্দা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। করোনার নতুন ভ্যারিয়েন্টের দাপটে বিপর্যস্ত ভারত। শুক্রবার একদিনে দেশটিতে শনাক্ত হয়েছেন প্রায় 1.5 লাখ, যা গেল 7 মাসে সর্বোচ্চ। আগের দিনের চেয়ে যা প্রায় 21% বেশি। এছাড়াও দেশটিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,000-এর ওপরে। এ অবস্থায় আগামী 10ই জানুয়ারি থেকে দেশটিতে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ কর্মসূচি। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। 130 কোটি মানুষের দেশ ভারতে চলমান করোনা সংক্রমণ রুখতে কেন্দ্র এবং রাজ্যগুলো তৎপরতা শুরু করলেও বাস্তবে করোনার প্রতিদিনের সংক্রমণ আগের দিনের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। রাজধানী নয়াদিল্লিতে সাপ্তাহিক ছুটির দুদিন শনি রোববার পুরোপুরি 144 ধারা জারি রয়েছে। সেই সঙ্গে মহারাষ্ট্র, কেরালা, হরিয়ানা, পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে রাত্রিকালীন কারফিউ। পুলিশ, রাজনৈতিক কর্মী এবং সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকেও মানুষকে সচেতন করা হচ্ছে। কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। বিধিনিষেধের কারণে বিভিন্ন পর্যটন কেন্দ্রের বাইরে ছোট ব্যবসায়ীরা কাটাচ্ছেন অলস সময়। ছিল, এটাও তো বন্ধ হয়ে গেছে। একটা লোক রাস্তা দেখা যাচ্ছে না। অনেকেই এটাকে বেপরোয়া মনে ভাবে যে যেন কিছুই নয়, এটা যা খুশি করতে পারি। সেটা যে নয়, এটা নিয়ে একটা সতর্ক থাকা দরকার। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় সব জেলাতেই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রাজধানী কলকাতাকে সংক্রমণের দিক দিয়ে দেশটির দ্বিতীয় শহর হিসেবে ধরা হচ্ছে। মহারাষ্ট্রের পর পশ্চিমবঙ্গ রাজ্যটিও সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। করোনার তৃতীয় ঢেউয়ে ভারতে আগামী মাসের মাঝামাঝি নাগাদ সংক্রমণ চূড়ায় পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত। তাজদিন, আপনাকে ধন্যবাদ। তাজদিন, ইতিমধ্যেই ভারতের দক্ষিণ ভারতের মাদ্রাজ আইআইটি থেকে একটি প্যান্ডামিক গবেষণা বলা হচ্ছে যে এই চলমান ভারতের যে তৃতীয় ঢেউয়ের যে ঢেউ, আমি গতকাল বলেছি ঢেউ নয়, সুনামি শুরু হয়েছে, সেটি মূলত ফেব্রুয়ারি মাসের 1 থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই যে ঢেউ, সেটির কিন্তু চূড়ান্ত আকার ধারণ করে, যেটি পিক বলা হয়, বলা চলে পিক যে সময়টি, সেটি কিন্তু তখন হবে। আর এর আগেই যে পরিসংখ্যানটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন এবং আমার প্যাকেজেও বিস্তারিত রয়েছে, এই পরিসংখ্যানটি কিন্তু এখন এই অবস্থা হয়, তখন সেই পিকের যখন সময় আসবে, মাদ্রাজ আইআইটির গবেষণায় যেটি বলা হচ্ছে, সেইটি তাহলে সংখ্যা কত দাঁড়াবে। এই মুহূর্তে আপনাকে যদি গত 14 দিনের একটু পরিসংখ্যানগত দিক থেকে আপনার মাধ্যমে দর্শকদের বলি, তাহলে গত 14 দিন আগে যেখানে ভারতের গড় 7,000-এর কম বেশি সংক্রমণ ছিল, সেখানে কিন্তু এই 14 দিনের পর কিন্তু দেখা গিয়েছে যে সেই সংক্রমণ কিন্তু 1,41,000-এর কম বেশি। আমি যে রাজ্যের বাসিন্দা, পশ্চিমবঙ্গেও কিন্তু একই রকম ভাবে করোনার ঢেউ সুনামিতে পরিণত হয়েছে। 14 দিন আগে যেখানে মাত্র 500 থেকে 600 সংক্রমণ হতো, সেখানে কিন্তু আজকে গড় সংক্রমণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় 20,000-এর কাছাকাছি। মৃত্যুর যে নিরিখ, সেটি খানিকটা স্বস্তিদায়ক। মৃত্যুর যে নিরিখ, সেটি অবশ্যই একটু খানিকটা স্ট্যাডি রয়েছে, কিন্তু সামগ্রিকভাবে যে করোনার যে পজিটিভিটি, সেটি কিন্তু ভীষণভাবে সর্বভারতীয় ক্ষেত্রে 9.28%। এটি কিন্তু জানান দিচ্ছে যে করোনার তৃতীয় ঢেউটি যে ইতিমধ্যেই সুনামিতে পরিণত হয়েছে, এবং আগামী যদি বিজ্ঞানীদের কথা সত্যি হয় যে পিক সময়টি, যেটি ফেব্রুয়ারি মাঝামাঝি সময় বলে মনে করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে, তাহলে সেই সংখ্যাটি নিঃসন্দেহে আশঙ্কার দাবি রাখে, এবং সেখানে কিন্তু ঘরে ঘরে এই আক্রান্তের ঘটনা হবে। ইতিমধ্যে গতকালকেও বলেছি যে কলকাতা বা পশ্চিমবঙ্গে দেখা গিয়েছে যে প্রতি 100 জন
যারা করতে যে যাদের করোনা টেস্ট হয়েছে তাদের 100 জনের মধ্যে কিন্তু 45 জনেরই দেখা গিয়েছে যে পজিটিভ। যেখানে নিজেদের আমাদের পরিচিত সাংবাদিক, বুদ্ধিজীবী সকলেই কিন্তু একই রকম ভাবে এফেক্টেড এবং কম বেশি সবাই কিন্তু আইসোলেশনে রয়েছে। এদিকে জানিয়ে রাখি, ভারতের স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে যে দুদিন আগেও বলেছে যে এখন 14 দিন কিন্তু আইসোলেশনে থাকতে হবে না। এখন ভারতের যারা করোনা আক্রান্ত এই মুহূর্তে তারা কিন্তু 7 দিন আইসোলেশনে থাকতে পারেন। একই সঙ্গে আগামী 10 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে ভারতের বুস্টার ডোজ। জানেন যে ষাটোর্ধ্বদের শুরু হওয়ার কথা ছিল। সার্বিকভাবে ভারতের যে বুস্টার ডোজ সেটি কিন্তু শুরু হবে। যারা প্রথম এবং দ্বিতীয় টিকা নিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই, ভারত সরকার জানিয়ে দিয়েছে। শুধুমাত্র তারা নির্দিষ্ট টিকা গ্রহণ কেন্দ্রে গেলেই হবে। এদিকে পশ্চিমবঙ্গে জানেন চলমান পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে এই করোনার যে সংকট, যে করোনা যে প্রভাব বাড়বে, তাতে কিন্তু নির্বাচন ক্যাম্পেইন কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেই নিয়ে তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ভীষণভাবে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশনার মতোই কিন্তু 14 তারিখে গঙ্গাসাগর মেলা, আপনি জানেন যে সেখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে সাধু সন্তরা আসেন গঙ্গাসাগরে স্নান করার মাধ্যমে তাদের বৃহত্তর সাগর মেলা উৎসব উদযাপন করেন। সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে প্রচুর সংখ্যক সাধু সন্ততি তাদের আরটিপিসিআর টেস্ট করার পর পজিটিভ মিলছে এবং সেক্ষেত্রে কিন্তু হাইকোর্টের বিধি মেনে এই মেলাটি পরিচালনা করার জন্য রাজ্য সরকার কিন্তু মাঠে নেমেছে। তো সব মিলিয়ে বলা চলে ভারতের সার্বিক করোনা পরিস্থিতি সেটি কিন্তু চূড়ান্ত রূপ ধারণ করতে শুরু করেছে, যা আমাদের কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত দেখতে হবে। এই ছিল আমার কাছে ভারতের সার্বিক করোনা পরিস্থিতি, আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ সুব্রত। ভারতের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। ওমিক্রনের দাপটে বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা পরিস্থিতি। যুক্তরাজ্যে সংক্রমণ বাড়তে থাকায় রোগীর বাড়তি চাপ এবং কর্মী সংকট সামলাতে হাসপাতালগুলোতে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশেই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টকে কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা ভুল ছিল উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে নতুন করে বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যে একদিনে 1,80,000-এর বেশি করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালগুলোতেও পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। সেই সঙ্গে দেখা দিয়েছে স্বাস্থ্যকর্মীর তীব্র সংকট। পরিস্থিতি সামাল দিতে আগামী 3 সপ্তাহের জন্য লন্ডনে ন্যাশনাল হেলথ সার্ভিস NHS-কে সহায়তা করতে সশস্ত্র বাহিনীর 200 কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেন, 24 ঘন্টা কাজ করে যাওয়া NHS কর্মীদের সহায়তা করতে সেনা সদস্য নামানো হয়েছে। যুক্তরাষ্ট্রেও বাড়ছে সংক্রমণ। দেশটিতে একদিনে 7.5 লাখের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। ভারতে সবশেষ 24 ঘন্টায় নতুন করে 1,17,100 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে 7 মাসের মধ্যে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণের সংখ্যা লাখ ছাড়ালো। বিশ্বজুড়ে ওমিক্রনে মানুষের মৃত্যু হচ্ছে। আক্রান্তদের মৃদু উপসর্গ দেখা দিলেও রেকর্ড সংখ্যক মানুষ ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য ব্যবস্থায় চাপ বাড়ছে বলেও জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জার্মানির বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। বিটু, ইউরোপের বর্তমানে করোনা পরিস্থিতি কিরকম আপনার কাছে জানতে চাচ্ছিলাম। তাজরিন, আসলে এই করোনায় যে শনির দশা সাধারণ মানুষের এবং পুরো ইউরোপবাসীদের শনির দশা কিন্তু কোনোভাবেই কাটছে না। তাজরিন, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে করোনার যে পরিস্থিতি সেটি কিন্তু দিনের পর দিন ভয়াবহ হচ্ছে। ইতিমধ্যে আমাদের তো শীত রয়েই গেছে, শীতে জবুথবু মানুষ, একই সাথে কিন্তু করোনার যে সংক্রমণ সেটি কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। শুধুমাত্র যদি জার্মানি থেকেই শুরু করি তাহলে কিন্তু গত 24 ঘন্টায় 52,000 মানুষ কিন্তু নতুন করে সংক্রমিত হয়েছে এবং মারা গেছে কিন্তু 269 জনেরও বেশি। সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে যে পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে, অর্থাৎ 1,14,000 মানুষ কিন্তু এই পৃথিবী ছেড়ে গেছে, অর্থাৎ জার্মানি ছেড়ে যেতে হয়েছে শুধুমাত্র করোনার কারণে। এবং এই যে মৃতের সংখ্যা সেটি কিন্তু আরো বাড়ছে এবং একই সাথে কিন্তু এই যে 75 লক্ষ মানুষ কিন্তু সংক্রমিত হয়েছে এবং এই সংক্রমিতের সংখ্যা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে এটিকে কোনোভাবেই ঠেকানো যাবে না। তাজরিন, আপনার মাধ্যমে আরেকটু দর্শকদের বলতে চাই, যারা আমাদের প্রতিবেশী দেশগুলো আছে বিশেষ করে অস্ট্রিয়াতে, সেখানে কিন্তু
অস্ট্রিয়ার যে চ্যান্সেলর কার্ল নেহামার তিনি কিন্তু করোনা পজিটিভ হয়েছেন এবং এর মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের মধ্যে সংখ্যা আরো বেশি বেড়ে গেছে। বলতে হয় যে কার্ল নেহামার করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই কিন্তু সেখানে ফেব্রুয়ারিতে যে করোনা টিকা নেওয়ার ব্যাপারে যে বাধ্যবাধকতা সেটির ব্যাপারে কিন্তু আমরা কথা শুনতে পাচ্ছি এবং সেটিকে আরো জোরদার করার বিষয়ে সরকার কিন্তু চেষ্টা চালাচ্ছে এবং প্রতিদিনই কিন্তু যে সংখ্যায় মানুষ সংক্রমিত হচ্ছে, অস্ট্রিয়াতে প্রচুর বাংলাদেশিরা আছেন, তারাও কিন্তু সংখ্যার মধ্যে আছে। সকালে কিন্তু আমাদের প্রবাসী বাংলাদেশিদের কয়েকজনের সাথে কথা বলছিলাম। তাদের বেশ কয়েকজন কিন্তু করোনায় সংক্রমিত হয়েছেন এবং এই সংক্রমিতের মধ্যে কিন্তু ওমিক্রনের ভেরিয়েন্ট যেটি সেটির অস্তিত্ব পাওয়া গেছে। একই অবস্থা কিন্তু হামবুর্গের পাশের দেশ অর্থাৎ আমাদের যে হামবুর্গ জার্মানির সেটির পাশের দেশ ডেনমার্ক। এই ডেনমার্কে কিন্তু পরিস্থিতির খুবই অবনতি হয়েছে। সেখানে করোনার যারা টিকা নিয়েছেন তাদের মধ্যেও নতুন করে সংক্রমিতের যে হার সেটি কিন্তু বাড়ছে। ওমিক্রনের যে হারের কথা বলা হচ্ছে তারা কিন্তু সেখানকার চিকিৎসা বিজ্ঞানীরা কিন্তু যে ডেটা সেই ডেটাগুলো সংগ্রহ করার চেষ্টা করছে, তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছে। কেন করোনার টিকা নেওয়ার পরও কিন্তু মানুষ বারবার সংক্রমিত হচ্ছেন সে বিষয়টি কিন্তু তারা বেশ নজরদারিতে রাখছে। একই অবস্থা কিন্তু নেদারল্যান্ডস এবং ফ্রান্সের তো আপনি জানেন যে ফ্রান্সের যে পরিস্থিতি সেটির প্রচন্ড অবনতি হয়েছে। সেখানে যে হাসপাতালগুলো সেখানে হাসপাতালে তিল ধারণের জায়গা নেই এবং যারা আসলে বিভিন্ন ধরনের রোগী যাদেরকে সার্জারি করার কথা তাদের সেই সার্জারি পিছিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে করোনা রোগীদের আসলে সংকুলান না হওয়ার কারণে এবং অন্যান্য যে দেশগুলো সেখানের অবস্থা আসলেই খারাপ। যদি বলি যে ইতালি এবং গ্রিসের অবস্থা, গ্রিসে আপনি জানেন যে সেখানে যারা যারা আসলে মাইগ্রেশন কিংবা অভিবাসী প্রত্যাশী তাদের মধ্য দিয়েও কিন্তু করোনার যে সংক্রমণ সেটিও বাড়ার কথা শুনতে পাচ্ছি। তবে গতকাল থেকে অর্থাৎ জার্মানিতে গতকাল থেকে কিন্তু করোনার যে বিধিনিয়ম সেটি কিন্তু কড়াকড়ি করা হয়েছে। বিশেষ করে যারা 3G নিয়ম অর্থাৎ 3G নিয়মের মাধ্যমে কিন্তু রেস্টুরেন্ট, রেস্তোরাঁ কিংবা বিভিন্ন বারে যেতে পারবেন। এটা ছাড়াও কিন্তু যারা টিকা নেয়নি তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। তাদের মধ্যে থেকে মাত্র 2 জন এক হতে পারবেন এবং যারা টিকা নিয়েছেন তাদেরকে অবশ্যই কিন্তু 3G নিয়ম অর্থাৎ টিকা নিয়েছেন এবং করোনা থেকে সেরে উঠেছেন এবং একই সাথে গত 24 ঘন্টায় আসলে নতুন করে করোনা টেস্ট করিয়েছেন। আসলে তাজরিন সব মিলিয়ে করোনার পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটির চিত্র আমি আপনাকে তুলে ধরলাম। তাজরিন। ধন্যবাদ বিটু। ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে জার্মানির বার্লিন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। অস্ট্রেলিয়ায় গেল একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন 1,16,025 জন, যা অস্ট্রেলিয়ায় 24 ঘন্টায় আক্রান্তের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,77,000। দেশটির নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় দেশটিতে ওমিক্রন সহ করোনার ডেল্টা ধরন থেকে বাঁচতে টিকা গ্রহণ ও সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল সহ 57টি দেশকে লাল তালিকাভুক্ত করেছে কাতার। এইসব দেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটি। এই সিদ্ধান্তে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে করোনা সংক্রমণ রোধে ভ্রমণ নীতির পরিবর্তন কার্যকর হচ্ছে 8ই জানুয়ারি থেকে। 143 দেশকে সবুজ তালিকা, 57 দেশকে লাল তালিকা আর 9টি দেশকে এক্সেপশনাল রেড লিস্ট বা বিশেষ লাল তালিকাভুক্ত করেছে দেশটি। এইসব দেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। লাল সবুজ তালিকায় থাকা দেশগুলো থেকে কাতারে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনের বাধ্যতামূলক বিধিনিষেধ না থাকলেও বিশেষ লাল তালিকায় থাকা বাংলাদেশ সহ 9 দেশের যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ছুটিতে থাকা প্রবাসীরা কাতারে ফিরলে বাধ্যতামূলক 2 দিন নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে, আর বাংলাদেশ থেকে ভ্যাকসিন নেয়াদের নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে 2 থেকে 7 দিন। বাংলাদেশকে বিশেষ লাল তালিকায় রাখায় হতাশ প্রবাসীরা। বাংলাদেশকে লাল তালিকায়, স্পেশাল লাল তালিকায় 1 নম্বরে রাখা হয়েছে। যদিও বাংলাদেশের করোনা পরিস্থিতি এত খারাপ না, মোটামুটি ভালোর দিকে। যদি বাংলাদেশকেও 1 নম্বর থেকে বাদ দেওয়া হতো তাহলে আমাদের বাংলাদেশি কাতার প্রবাসীদের জন্য ভালো হতো। কাতারের ভ্রমণ নীতির তালিকা দেখে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি হতাশ ভারত, পাকিস্তান, নেপালের অভিবাসীরাও। জার্মানি, ফ্রান্স, ইতালিতে প্রতিদিন গড় আক্রান্তের হার 2 লাখের বেশি হলেও তাদেরকে রাখা হয়েছে লাল তালিকায়। এমনকি লাল তালিকায় থাকা এই দেশগুলো থেকে আসা যাত্রীদের লাগবে না কোয়ারেন্টাইনও। সময় সংবাদ, কাতার।
দেখছেন আন্তর্জাতিক সময়। আবারও করোনা প্রসঙ্গ। ফিলিপিন্সে আরও কঠোর হচ্ছে কোভিড বিধিনিষেধ। কোভিড টিকা না নিয়ে বাইরে ঘোরাঘুরি করলে গ্রেফতারের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। মাদক নিয়ন্ত্রণ ও বিভিন্ন কর্মকাণ্ডে কঠোর অবস্থানের জেরে প্রায়ই আলোচনায় থাকেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। কোভিড বিধিনিষেধ নিয়েই ফের আলোচনার জন্ম দিলেন তিনি। করোনার দাপট রুখতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বিভিন্ন দেশ, তবে সেগুলো জরিমানার মধ্যে সীমাবদ্ধ থাকলেও ফিলিপিন্সে কোভিড বিধি ভঙ্গকারীদের গ্রেফতারের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বর্তমান করোনা পরিস্থিতিতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, যারা করোনার টিকা না নিয়ে বাইরে বের হবে তাদের গ্রেফতার করা হবে। কোভিড বিধি মেনে ঘরে থাকারও আহ্বান জানান তিনি। যারা বিধিনিষেধ ভঙ্গ করবেন তাদের গ্রেফতারের পাশাপাশি কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের ক্ষমতা দেওয়ার কথাও জানান তিনি। অমিক্রন দাপটে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশের সবার স্বাস্থ্য সুরক্ষায় দায় রয়েছে উল্লেখ করে দুতার্তে বলেন, যারা দেশের আইন কানুন মানবে না তাদের বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দিয়েছেন তিনি। ওমর ইনান, সময় সংবাদ। বরফ ভাস্কর্য উৎসবকে ঘিরে নানা প্রস্তুতি শুরু হয়েছে রাশিয়ায়। বিশ্বের প্রথম কৃত্রিম আর্থ স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নানা স্থাপনা ও প্রকল্পের আদলে সাজানো হচ্ছে পুরো আয়োজন। সৃষ্টিশীল কাজে মানুষের আগ্রহ বাড়াতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভিন্নধর্মী এই ভাস্কর্যগুলো সবটাই বরফের তৈরি। রাশিয়ার ইয়েকাটেরিনবার্গ শহরে অনুষ্ঠেয় ১৬তম বেথলেহেম বরফ ভাস্কর্য উৎসবকে ঘিরে এমন আয়োজনের প্রস্তুতি চলছে। বিশ্বের প্রথম কৃত্রিম আর্থ স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে যীশুখ্রিস্ট, রাশিয়ান চার্চ সহ নানা থিমের দেখা মিলবে উৎসবটিতে। আমি অনেক উৎসবে অংশগ্রহণ করি, কিন্তু এই ধরনের থিমে আমি এই প্রথম এসেছি। এটি খুবই আকর্ষণীয়। অনুষ্ঠানটি মূলত প্রতি বছরের শুরুতে ১ জানুয়ারি রাশিয়ার চার্চ অন দ্য ব্লাডের সামনের চত্বরে অনুষ্ঠিত হয়, কিন্তু করোনার কারণে এবার তা পিছিয়ে যায়। এদিকে আয়োজকরা জানান, সৃষ্টিশীল কাজে মানুষকে আগ্রহী করতেই এমন উদ্যোগ তাদের। বরফের ভাস্কর্য একটি দুর্দান্ত কাজ। আমি অনেক খুশি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আগামী ১৪ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শনীটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।